তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশনের পক্ষ থেকে। আজ ক্লাস ইলেভেন সেমিস্টার 2, অর্থাৎ যেটা তোমাদের আর মাত্র একটা দিন সময় রয়েছে এবং হিস্ট্রি সাবজেক্ট তোমরা এক্সাম দিতে চলেছ, তাদের জন্য এই সাজেশনটা খুব খুব ইম্পর্টেন্ট। অনেকেই রয়েছে যারা ইতিহাস মানে কি পড়তে ভালোবাসো, আবার অনেকে রয়েছে ইতিহাস পড়তে ভালোবাসো না। তো দুজনের জন্যই আজকের এই ভিডিওটা। যে কটা সাজেশন বলবো তার জাস্ট এই কটা সাজেশন তোমরা প্র্যাকটিস করে যাও। আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্নই আসতে পারে না। সো মূল ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাস 11 সেমিস্টার 2 তোমরা দিচ্ছ এবং আর কিছুদিন পর তোমাদের কিন্তু এবারে এইচএস, অর্থাৎ এবারে কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছে পর্ষদ, কিন্তু এইচএসও ঠিক এইভাবেই দুটো সেমিস্টারের মাধ্যমে কিন্তু এইচএসের রেজাল্ট চূড়ান্ত হবে। তাই তোমাদের জন্য একটা সুপার এক্সক্লুসিভ গ্রুপ খোলা রয়েছে, সেখানে তোমরা চাইলেই জয়েন হতে পারো। অনেকে জয়েন হয়ে রয়েছে, সেখানে কিন্তু নিত্য নতুন সমস্ত সাবজেক্ট কিন্তু সাজেশন আমি ওখানে প্রোভাইড করে দেবো। যেগুলো ফ্রিতে সেগুলো ফ্রিতে প্রোভাইড করে দেবো। আর যারা আজকের ভিডিওর এই প্রশ্নগুলো পেড করে নিতে চাইছে, হয়তো যারা ভাবছে যে আমি আমার সময় নেই এত লেখার, তারা যদি পেডের মাধ্যমে দিতে চাও তার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, আমাকে মেসেজ করতে পারো। কিছু টাকা সামান্য পেডের মাধ্যমে আমি শুধু সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো। শুনে বেশি না কথা বাড়ি, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আজকের ভিডিওতে আমি যে কটা প্রশ্ন আলোচনা করবো না, 2 মার্ক থেকে শুরু করে 4 মার্ক এবং 8 মার্কের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার ওয়াইজ কিন্তু আলোচনা করব। অনেকে রয়েছে যারা এই সেমিস্টারে হয়তো অভাবের কারণে সেমিস্টারে কী কিনতে পারো না, সহায়িকা বই কিনতে পারছো না বা টিউশন নিতে পারছো না, তাদের জন্য অন্তত এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। সেই সকাল তুমি বন্ধুটাকে অন্তত ভিডিওটা মেনশন করে রেখো। দেখো, প্রথম যে প্রশ্নটা 8 নাম্বারের রিভার্সারি মনে হচ্ছে প্রায় 85% চান্স রয়েছে প্রত্যেকটা স্কুলে যে প্রশ্নটা দেবে প্রথম অধ্যায় থেকে অর্থশাস্ত্রের সংজ্ঞা দাও এবং অর্থশাস্ত্রের বিষয়বস্তু আলোচনা করো। বা এমনও শুধু দিতে পারে যে অর্থশাস্ত্রের সংজ্ঞা দাও, 2 মার্কের এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তার জন্য অ্যান্সারটা দেখো টু দি পয়েন্টে অ্যান্সার করা রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি পড়ে শোনাতে পারছি না, কারণ ভিডিও লং হয়ে যাবে। সেই কারণে দেখো, প্রথমে অর্থশাস্ত্রের সংজ্ঞা কত সুন্দর করে কিন্তু পয়েন্ট করা রয়েছে। তারপর এই দিকে সোজা উপরে চলে আসো। দেখো, অর্থশাস্ত্র বলতে এখানে যার সব থেকে নামটা উঠে সেটা হচ্ছে চাণক্য, বা যেটাকে কৌটিল্য রচিত করেছেন অর্থশাস্ত্র। তিনি কি বলেছে দেখো, তিনি যে সংজ্ঞাটা দিয়েছে, তিনি বলেছেন যে এই সম্পর্কিত বিভিন্ন ব্যাখ্যা তিনি দিয়েছেন। অর্থাৎ এখানে তিনি বলেছেন যে প্রকৃতি থেকে প্রাপ্ত সদস্যবহরা সংরক্ষণীয় মানুষের প্রয়োজনে তা প্রয়োগ করার জন্য যে শাস্ত্রকে আমরা রচনা করেছি, সেটাকে আমরা বলা হচ্ছে অর্থশাস্ত্র। দেখো, অর্থশাস্ত্রের বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মতবাদ দেওয়া রয়েছে, যা শুধু কৌটিল্য বা চাণক্য যে সংজ্ঞাটা দিয়েছেন সেই সংজ্ঞাটা দিলে আমি মনে করি হবে। এবার অর্থশাস্ত্রের বিষয়বস্তু এখান থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে। দেখো, অর্থশাস্ত্রের মূলত 15টি অধিকরণ, 150টি অধ্যায় এবং অর্থশাস্ত্রের মোট 180টি প্রকরণ এবং 6000টার বেশিরও কিন্তু শ্লোক ব্যবহার করা হয়েছে। দেখো, এখানে বোর্ড আমি কটা বলেছি, 15টি অধিকার বলেছি। তাই প্রথম অধিকারে কী নিয়ে বলেছে, এটা তোমাদেরকে 2 লাইন জাস্ট লিখতে হবে। এখানে 4 লাইন করা হয়েছে, কিন্তু তোমরা কী করবে, 4 লাইনটা ভালো করে পড়বে, পড়ে বুঝে একটু শর্ট করে দেবে, মূল বিষয়বস্তুটা তুলে দেবে, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, কারণ অর্থশাস্ত্রের বিষয়বস্তুটা অনেকটাই বড়। তারপরে পরবর্তী দেখো, দ্বিতীয় অধ্যায় কী বলা রয়েছে, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কী কী মূল বিষয় তুলে ধরা রয়েছে। সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, এইভাবেই কিন্তু তোমাদের যে এতগুলো অধ্যায় সেগুলো কিন্তু তোলা রয়েছে। তো এরপর আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দিল্লি সুলতান রাষ্ট্রের প্রকৃতিটা কীরকম ছিল, বা দিল্লি সুলতান রাষ্ট্রের শাসনের কী ধর্মশাস্ত্রই ছিল, এটা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মতবাদ রয়েছে। যেটাকে আমরা প্রথমত এর পক্ষে কেউ কেউ আবার বিভিন্ন ধরনের যুক্তি খাড়া করেছে, যেমন হচ্ছে ফতেহ জাহাঙ্গীরের ভাষাতে কী বলেছে সেটা একটু এখানে 2-4 কথা লাগবে। তারপর হচ্ছে খিলাফতের প্রতি আনুগত্য, এটা নিয়ে একটা পয়েন্ট হতে পারে। উলামাদের প্রভাব, এই 3টে করে পয়েন্ট দেবে। তারপর এর পক্ষে অর্থাৎ বিপরীত পক্ষে কিছু যুক্তি ঐতিহাসিক বিভিন্ন যুক্তি দান করেছে, যেমন হচ্ছে জিয়াউল বারণীর অভিমতে কী বলেছে দেখতে হবে। তারপর খিলাফতের প্রতি বাক্য আনুগত্যে তিনিরা কী বলেছে, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নাও পরপর।
তো তারপরে যে 4 নম্বরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে চীনের ম্যান্ডারি ব্যবস্থার পরিচয় বা ম্যান্ডারি ব্যবস্থা কী, এরকম করে ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্নটা দিতে পারে। এই প্রশ্নটা আমি খাতায় নিজে তৈরি করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। পরপর কিন্তু দেখে নাও। প্রথমে ভূমিকা দিতে হবে বা সংজ্ঞা যেটাকে বলা হচ্ছে, তারপর অর্থ দিয়ে দিলে, তারপর ম্যান্ডারি যোগ্যতা, কী কী যোগ্যতা লাগছে, শিক্ষাগত যোগ্যতা লাগছে, প্রশাসনিক দক্ষতা লাগছে, চিত্তমনস্ক হতে হবে, রাজনৈতিক তার দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে ম্যান্ডারি নিয়োগের পদ্ধতি। মূলত আগে শিক্ষিত বিচারক দ্বারা আগে রাজার যারা মানে কাছে রয়েছে তাদেরকে আগে নিয়োগ করা হবে, তারপরে সমস্ত যে সকল কর্মচারী নিয়োগ করা হবে সেগুলো কঠোর পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তাদের আবার 2 রকম পোশাক রয়েছে, একটা উচ্চ পদ আর একটা হচ্ছে নিম্ন পদ, তোমরা দেখে নাও। তারপর হচ্ছে যে আধুনিক চিন্তাবিদটা নিকোলো ম্যাকিয়াভেলির ভূমিকা, বা ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তা তিনি কী অবদান, এরকম কিছু একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখতে পাচ্ছ, তোমার প্রথমে ভূমিকাটা দিতে হবে। তারপর পরপর তার যে 2টি গ্রন্থ তিনি কিন্তু রচনা করেছেন, তিনি একজন সাহিত্যিকও, বা তিনি কিন্তু রাজনীতি নিয়ে 2টো গ্রন্থ হচ্ছে, একটা হচ্ছে প্রিস, একটা হচ্ছে তার ডিসকস। তারপরে দেখো তার মূল বিষয়বস্তুগুলো কী বলা রয়েছে, তার রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি দেখে নাও, তার রাষ্ট্রচিন্তার প্রধান প্রতিপাদ্য বিষয়, বা সেইটুকু তোমরা করলেই নাম্বারটা আশা করি ফুল নাম্বার তোমরা পেয়ে যাবে। তারপরে যে প্রশ্নটা করবে, নয়া রাজতন্ত্রে টমাস কেওয়ালের অবদান লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নয়া রাজতন্ত্র মানে যে নতুন রাজতন্ত্র যেটাকে বলা রয়েছে, প্রথমে ভূমিকাটা দিয়ে দিলে, তারপর তিনি কী কী অবদানগুলো মানে করেছিলেন সেগুলো দেখাও। তিনি মূলত চার্চের রাজার ক্ষমতাকে প্রতিষ্ঠাতা করেছিলেন। তারপর হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন তিনি তৈরি করেছিলেন, প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এনেছিলেন, এগুলো হচ্ছে মূল বিষয়। এবার হচ্ছে ভারতের মানে ম্যাকিয়াভেলিকে ভারতের ম্যাকিয়াভেলি কেন বলা হয় থাকে, অর্থাৎ তিনি এক কথায় তিনি খুব দক্ষতা ছিলেন এবং কূটনীতিবিদ ছিলেন বলে। এরকম করে বাট কি এরকম করে লিখলে হবে না, এখানে যেটা বলা হয়েছে সে কারণগুলো তোমরা দেবে। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কুরশেড কী বা কুরশেড নামকরণের কারণ কী। দেখো কুরশেড মানে আমরা সকালে জানি এটা ধর্মযুদ্ধ থেকে কুরশেড বলা হয় থাকে। দেখো কুরশেড কী এখানে বলা রয়েছে, তারপর কুরশেড কথার অর্থ ধর্মযুদ্ধ, কুরশেড নামকরণের কারণ এখানে বলা রয়েছে। হ্যাঁ, কী কারণে হয়েছিল সেটাও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবার যে দ্বিতীয় ক্রুসেডের সময়কাল, ক্রুসেডের মধ্যে দ্বিতীয় ক্রুসেড সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তা সেটা আমি তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। স্ক্রিনশট করে নাও বা খাতায় নোট ডাউন করতে হলে খাতায় নোট ডাউন করে নিতে পারো, ফলাফলটাও দেখে নেবে একটু। তারপর হচ্ছে যে ক্রুসেডের ফলাফল, এটা আবার আলাদাভাবে একটা কিন্তু প্রশ্ন দিতে পারে তোমাদের এই বছরের জন্য। ক্রুসেড কী এবং ক্রুসেডের ফলাফল এটাও কিন্তু দিতে পারবে। সম্পদের অপচয়, অর্থাৎ ধ্বংস হলে, অর্থাৎ অ্যাকচুয়ালি যুদ্ধ হলে যে ধ্বংসগুলো হয় সেগুলো তোমরা এখানে জাস্ট পয়েন্ট করে দেবে, তাহলেই নাম্বার পেয়ে যাবে। তারপর হচ্ছে ইউরোপের নবজাগরণের কারণ, অর্থাৎ এরকম প্রশ্ন আসতে পারে যে ইউরোপেই কেন প্রথম নবজাগরণ ঘটেছিল, এরকম একটা কোনো প্রশ্ন আসতে পারে। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে, দেখে নাও পরপর। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। দেখো ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার কী অবদান করেছিলেন। ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মার্টিন লুথার খুব গুরুত্বপূর্ণ একটা অবদান পালন করেছিলেন, সেটা তোমার স্ক্রিনের মধ্যে তার অ্যান্সারটা কিন্তু দেখে নাও। এখানের মধ্যে 95 দশা প্রতিবেদন, এরকম একটা কিন্তু 2 নম্বর প্রশ্ন চলে আসতে পারে। তা এই প্রশ্নটা একটু বেশ ভালো করে তোমরা মনোযোগ সহকারে দেখবে। তারপর যে ভক্তিবাদের বৈশিষ্ট্যগুলি লেখো, ভক্তিবাদের মূল আদর্শগুলি কী কী হতে পারে। দেখো ভক্তিবাদের মূল বৈশিষ্ট্য এবং ভক্তিবাদের মূল আদর্শ এগুলো একটু তোমরা দেখে নাও। তারপরে যে প্রশ্নটা করে ভক্তিবাদে কবিরের ভূমিকা, কবির কী ভূমিকা পালন করেছিলেন। সুফিবাদ কাকে বলে, সুফিবাদ কথার অর্থ। সুফি আন্দোলনের ফলাফল, এটাও কি খুব ইম্পর্টেন্ট রয়েছে। আমি কিন্তু একটা ভিডিওতে ভুল করে ফেলেছি, সেটা যে 2 মার্কের তোমাদের এবছর কোনো প্রশ্ন নেই, সরি, তার জন্য 3 মার্কের প্রশ্ন রয়েছে। 3 মার্ক, 4 মার্ক এবং যেটা হচ্ছে 8 মার্ক প্রশ্ন কিন্তু রয়েছে।
তারপরে এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে যে সমুদ্রী নৌ অভিযানের প্রেক্ষাপট বা কারণগুলো কি, এরকম কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসতে পারে এই বছরে। তার অ্যান্সারটা তোমরা কিন্তু দেখে নাও। তারপরে যে প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মুদ্রণ শিল্পে, তাই তো, মুদ্রণ শিল্পে গুডেনবার্গের অবদান, এই প্রশ্নটা তোমাদের 8 নাম্বার। এই অর্থশাস্ত্র এবং গুডেনবার্গ, এই দুটো প্রশ্ন তোমরা জাস্ট প্র্যাকটিস করেছো, আশা করি দুটোর মধ্যে একটা 8 নাম্বারের তোমরা এখান থেকে পেয়ে যাবে অনায়াসে। সো স্টুডেন্ট, ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেবো, আর যারা সাবস্ক্রাইব করতে থাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই আবার নেক্সট ভিডিও দেখা যাচ্ছে। কোনো প্রকার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করে দেওয়ার। ভিডিও কেমন লাগলে ছোটো কমেন্ট করে দিও, যাতে আমি অনেকটা মোটিভেট হই। একটা লাইক করতে কিন্তু ভুলো না।